ওকে, সো তোমাদেরকে যে ভিডিওস গুলো দেওয়া হয়েছিল ওগুলো তো দেখা হয়েছে সবার নাকি? কাবিও, জি ভাইয়া। সো ওগুলি ভিডিওতে 3 নাম্বার ভিডিওতে আমরা লাস্ট ক্লাসে যা পড়ছিলাম ওগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, বাট প্রথমের ভিডিওগুলোতে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে ফার্স্টে ডিসকাস করা হয়েছে। এন্ড এর আগে কি করা হয়েছিল, যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারিয়ার যে কে, ফোটন। তো তাহলে যে ফোটনের যে এনার্জিটা ওটা কিসের উপরে ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে। তো এটা নিয়ে একটা এলাবোরেট ডিসকাশন করা হয়েছিল। এন্ড এই জিনিসটা যে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই ফটো ইলেকট্রিক ইফেক্টের এই ফেনোমেননটা কেমন, যে তোমার একটা নেগেটিভলি চার্জ জিঙ্ক প্লেট আছে। তো এখন এই নেগেটিভলি চার্জ যে জিঙ্ক প্লেটটা কি করে, আর আমাদের সরি কি বললাম, যে একটা তোমার নেগেটিভলি চার্জ জিঙ্ক প্লেটটা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের উপরে রাখা আছে। তো ওইটার উপরে আলট্রাভায়োলেট লাইট যখন নাকি শো করা হয়, সো হোয়াট হ্যাপেন্স, ওখানে the gold leaf electroscope, or more specifically the gold leaf gets discharged. কথা আসে না? কথা কি শুনতে পাচ্ছ তোমরা কেউ? কেটে কেটে আসছে। কথা এখন কেটে কেন আসবে? তারও একটা মিনিট দেখি বাকি ডিভাইস গুলি থেকে অফ করি। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো যে কাজটা কি, তোমার একটা নেগেটিভলি চার্জড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, কি বলে, একটা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের ওখানে লিফটা যে রাইজ করে থাকে, তো ওই লিফটার উপরে তোমার কি করা হয়েছে, ওই মেটাল প্লেটের জায়গায় এই জিঙ্ক প্লেটটা বসানো হয়েছে। এখন এই জিঙ্ক প্লেটের উপরে যদি কি করা হয়, আলট্রাভায়োলেট লাইট শো করা হয়, তো তখন কি হয়, দ্য গোল্ড লিফ falls immediately when the zinc plate is illuminated with ultraviolet light. কিন্তু ভিজিবল লাইট যখন দেই, তো তখন আমরা কি দেখি না, কোন রকমের চেঞ্জ দেখি না। তো এরকম টাইপের ফেনোমেনন গুলি কি করা যাচ্ছিল না ওই টাইমে, আমাদের ওয়েভ নেচার রিলেটেড যে কনসেপ্টটা ছিল মাথায়, ওই কনসেপ্টটা ইউজ করে এক্সপ্লেন করা পসিবল হচ্ছিল না। কথা কি এখন ঠিকঠাক মতো আসতেছে প্রভা? হ্যাঁ ভাই। তো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের জন্য দেখো, যে তোমার আলট্রাভায়োলেট লাইট দিয়ে এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটাকে ডিসচার্জ করা যাচ্ছে, কিন্তু ভিজিবল লাইট দিয়ে যায় না, বা ইনফ্রারেড দিয়ে যায় না। কিন্তু আবার এক্স রে দিয়ে বা গামা রে দিয়ে, ওগুলা দিয়ে আবার ঠিকই কাজ হচ্ছে। তো তাহলে হোয়াট ইজ মেকিং ডিফারেন্স ওভার হিয়ার? আমাদের তো নরমালি ওয়েভ যদি হয়ে থাকতো, যে লাইট তো আমরা ওয়েভ, এই জিনিসটাই জানি যে লাইট ওয়েভ হিসেবে বিহেভ করে। তো ওয়েভের নরমালি নেচারটা কেমন, ওয়েভ যদি হয়ে থাকে, ওয়েভের নেচারটা বলে, যে ওয়েভ থিওরিটা কি বলে, আর পার্টিকেল থিওরি কি বলে, এই দুটো জিনিস আমরা লিস্ট করি। ওয়েভ থিওরি বলে যে এনার্জি ডিপেন্ডস অন ইন্টেন্সিটি, যে ইন্টেন্সিটি যত বেশি, এনার্জি তত বেশি হবে। আর পার্টিকেল থিওরি কি বলে, এনার্জি ডিপেন্ডস অন হোয়াট, মানে স্যার
ফোটনের এনার্জি কিসের উপরে ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সি। তো তাহলে এইটা হলো আমাদের ওয়েভ মডেল আর পার্টিকেল মডেলের মধ্যে একটা বড় ডিফারেন্স। দেন কাজটা কি? দেন এরপর ব্যাপারটা হলো ওয়েভ থিওরি সাজেস্ট করে কি যে এনার্জি বিল্ড আপ হইতে পারে। মানে ব্যাপারটা কেমন, যে তোমার একটা ওয়েভ এসে এনার্জিটা পুরোপুরি দিতে পারে নাই, তো তাহলে অনেকগুলো যে ওয়েভ আস্তে 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 এনার্জি কি করতে পারবে, অ্যাকুমুলেট করতে পারবে বা বিল্ড আপ হইতে পারবে বা জমা হইতে পারবে, যে কথাটাই বলো। তো ওয়েভ থিওরি বলে যে এটার এনার্জির কোনো লিমিট নাই, যত মন চায় তত এনার্জি সে দিতে পারে, যদি তুমি কি করো, এনাফ টাইম ধরে তাকে বিল্ড আপ হওয়ার সময় দাও। কিন্তু পার্টিকেল থিওরি বলে যে একটা ফোটন এসে কয়টা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ওয়ান ফোটন ইন্টারঅ্যাক্টস উইথ ওয়ান ইলেকট্রন অনলি। ঠিক আছে, কি বলতেছে বুঝতেছো? এই জিনিসগুলো তো ভিডিওতে এক্সপ্লেইন করা ছিল নাকি সেকেন্ডটায়? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ওয়েভ থিওরি বলে যে এনার্জি ডিপেন্ড করে ইন্টেন্সিটির উপর, দেন ওয়েভ থিওরি বলে যে এনার্জি ক্যান বিল্ড আপ। তো তাহলে এনার্জি যদি বিল্ড আপ করতে পারে, এই জায়গাটাতে এসে কি হয়ে গেছে, ওয়েভ থিওরিটা সবচেয়ে বড় ধরা খেয়ে গেছে। কেমন ধরা খাইলো? তারা বলতেছে যে এনার্জি বিল্ড আপ করতে পারে, মানে কি, তুমি কম এনার্জির ওয়েভ দিছো, ঠিক আছে, ভালো কথা, যে আমরা কি বললাম যে লাইট ওয়েভ দিয়ে কি করা যাচ্ছিল না, কোল্ড লিফ ইলেকট্রোস্কোপটাকে ডিসচার্জ করা যাচ্ছিল না। কিন্তু ওয়েভ থিওরি যদি আসলে ঠিক হয়ে থাকতো, তো তাহলে কি হইতো আনিসা? ইয়েস, ভিজিবল লাইটের এনার্জি কম, ভালো কথা। তো অনেকক্ষণ ধরে ভিজিবল লাইট ধরে রাখো, যে 1 মিনিটে হয় নাই, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 দিন, 3 দিন, একটা সার্টেন টাইম ধরে ধরে রাখলে তো এনার্জি জমতে 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 এক সময় না এক সময় ইলেকট্রন গুলাকে এসকেপ করাবেই, তাই না? তো তাহলে এই জিনিসটা তো আসলে আমরা আর অবজার্ভ করে নাই। তো এই জিনিসটা যেহেতু অবজার্ভ করে নাই, তো তার মানে এইখানে লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেভাবে বিহেভ করতেছে, এটা কিসের নেচার না, ইট ইজ নট বিহেভিং অ্যাজ আ ওয়েভ। এখানে এনার্জি কি হচ্ছে না, বিল্ড আপ হচ্ছে না। এখানে কি হচ্ছে, তোমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি যদি ট্রান্সফার করে থাকো, তাহলেই শুধু ইলেকট্রনটা এসকেপ করতেছে বা গোল্ড লিফটা ডিসচার্জ হচ্ছে। যদি তোমার এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি না দাও, তো তাহলে কি করতেছে না, কোন রকমের চেঞ্জই আসতেছে না। ওই এনাফ অ্যামাউন্ট অফ এনার্জির নামটা কি প্রভা? যে দা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড ফর ফটোইলেকট্রিক এমিশন টু অকার, এটার নাম কি? function. ওয়ার্ক ফাংশন। ভেরি গুড। সো তাহলে ওয়ার্ক ফাংশনটাকে আমরা কেমন ভাবে ডিফাইন করি? ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড ফর ইলেকট্রনস টু গেট or for electrons to escape from a metal surface। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এখানে এনার্জি ক্যান বিল্ড আপ, আর এখানে কি বলবো, এখানে বলবো যে one photon interacts with one electron only, and photoelectric emission only occurs if the energy of photon is greater or equal to ওয়ার্ক ফাংশন, যে অ্যাট লিস্ট ওয়ার্ক ফাংশনের সমান হতে হবে। আর এর থেকে বেশি হলে তো ভালো, এর থেকে বেশি হলে ব্যাপারটা কি হয়, রেসিডুয়াল কাইনেটিক এনার্জি হিসেবে পায়। তো ওগুলো জিনিস নিয়ে আমরা আসবো পরে। তো পার্টিকেল থিওরির মধ্যে এই একটা ব্যাপার। দেন তোমার ওয়েভ থিওরির মধ্যে জিনিসটা কি বলে, এনার্জিটা পুরা ওয়েভ জুড়ে এনার্জিটা স্প্রেড আউট করা। ঠিক আছে, the energy is spread out throughout the
ওয়েভ। কিন্তু এখানে কি বলে, এনার্জিটা হলো কনসেন্ট্রেটেড, যে এনার্জিটা কি ফর্মে ছাড়ে, ফোটন ফর্মে। এনার্জি ইজ ক্যারিড, যে ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সির সাথে এরকম লিখে দিব, এনার্জি ইজ ক্যারিড ইন দ্য ফর্ম অফ, এনার্জি ইজ ক্যারিড বাই, সরি, এনার্জি ইজ ক্যারিড বাই ফোটনস। ওকে, তো তাহলে ব্যাপারটা কি, পার্টিকেল থিওরিটা হলো আমাদের ইনস্ট্যান্টেনিয়াস নেচার, যে ফোটন আসলো বা লাইট আসলো, যদি এনাফ এনার্জি হয় তো তাহলে হবে, না হলে হবে না। এটা জাস্ট বাইনারি সিস্টেম, ইয়েস অর নো। এনাফ এনার্জি আছে, ওকে, সো তাহলে ফটো ইলেকট্রিক ইমিশন হবে। এনাফ এনার্জি নাই, তো তার মানে কি হবে না, ফটো ইলেকট্রিক ইমিশন হবে না। ওকে, তো এখানের মধ্যে যে ব্যাপারটা কেমন, আমাদের explain the photoelectric effect and experimental observations of it. তো এই এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলো নিয়ে, এই যে অবজারভেশন গুলিতে এখানের মধ্যে আমরা পড়ছি, দেন these are the explanations for the observations. তো এই এক্সপ্লেনেশন গুলি খুবই খুবই ইম্পর্টেন্ট, বুলেট পয়েন্ট দিয়ে যেগুলো লেখা। কি জিনিস, লাইট ট্রাভেলস অ্যাজ ফোটনস, তো তাহলে ওই যে লাইটের এনার্জিটা কি কে ক্যারি করে, ফোটন ক্যারি করে, যার এনার্জিটা কার সাথে রিলেটেড, ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড, ডিরেক্টলি প্রপোর্শনাল with the photon's energy proportional to the frequency. Then when a photon encounters an electron, কি করে, সে তার সব এনার্জি দিয়ে দেয়। যে ফোটন এমন করে না যে তার কাছে 5 জুল এনার্জি আছে, সে একটা ইলেকট্রনকে 1 জুল দিল, আরেকটা ইলেকট্রনকে 3 জুল দিল, আরেকটাকে 1 জুল দিল, এরকম না। সে যার সাথে ইন্টারঅ্যাক্ট করবে তাকে পুরো এনার্জিটা দিয়ে দেয়, এন্ড ওই এনার্জিটা ইলেকট্রনের জন্য যদি এনাফ হয় তো তাহলে সে তো এসকেপ করলো, আর যদি এনাফ না হয় দেন এটাকে কি করে, সে ডিসিপিটেট করে দেয়। ওয়ান্স দ্য ফোটন হ্যাজ ইন্টারঅ্যাক্টেড দ্য ফোটন সিজেস টু এক্সিস্ট, বিকজ সে তো জাস্ট পিওর এনার্জি, বাকি কিছুই নাই। তো তাহলে সে তার এনার্জিটা দিয়ে দিলে ইট ইজ নাথিং, তো তাহলে তখন আর ফোটনটা কি করে না, এক্সিস্ট করে না। ইনফ্রারেড কেন ডিসচার্জ করে না, এই যে ইনফ্রারেডের ফ্রিকোয়েন্সি তো আরো কম, ফোটনের এনার্জি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি পড়ছিলাম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, সরি, আল্ট্রাভায়োলেট, এক্স-রে, গামা রে। তো তাহলে ভিজিবল লাইটের থেকেও তো ইনফ্রারেডের ফ্রিকোয়েন্সি কম। তো এখানের মধ্যে বলবা যে the infrared waves have a lower frequency, so that frequency is less than threshold frequency. তো threshold frequency এর চেয়ে কম যদি হয় তো তাহলে তো photoelectric emission করাইতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি ভাই। তো তাহলে threshold frequency-টা কি, ওই যে আমাদের ওয়ার্ড ফাংশনের কথা যেটা বলছিলাম, তো ওয়ার্ড ফাংশনের করেসপন্ডিং যেই ফ্রিকোয়েন্সিটা, যে ওয়ার্ড ফাংশন ইজ ইকুয়াল টু, তো h ইনটু কি হবে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সো তাহলে ওই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা থেকে যে ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি রিকোয়ার্ড, যে কমসে কম এত ফ্রিকোয়েন্সি হইতেই হবে। এর থেকে বেশি হলে তো ভালো, কিন্তু এর থেকে কম ফ্রিকোয়েন্সি যদি হয় তো তাহলে কি করতে পারবে না, এর ফ্রিকোয়েন্সি অফ দ্য ফোটন যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে কম হয় তো তাহলে ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারবে না, তাই তো? ওকে, তো তাহলে এই জিনিসটা, তো এরপরে যে কি বলতেছে, if an electron gains sufficient energy, যে ফোটনের থেকে যে এনার্জিটা পাইলো ওটা সাফিশিয়েন্ট হয় তো তখন কি হবে, more than the work function, তো তাহলে কি করবে, it will escape the metal surface as a photoelectron. তো যে photoelectric emission এর থ্রুতে যে ইলেকট্রন গুলি এসকেপ করে ওই ইলেকট্রন গুলিকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, কি নাম দেই, ফোটো ইলেকট্রন। যে নরমাল শুধু ইলেকট্রন বলি না, তাকে কি বলি, photoelectric emission এর থ্রুতে যে ইলেকট্রনটা এমিট হয় বা বের হয়ে আসে এটাকে আমরা কি বলি, ফটো ইলেকট্রন। অলরাইট, এরপর এখানের মধ্যে কাজটা দেখো, এই জায়গায় এখন এসে মজাটা কেমন, তোমার ভিজিবল লাইট দিয়ে তুমি ভিজিবল লাইটের ইন্টেন্সিটি মানে কি ব্রাইটনেস, হ্যাঁ আনিসা, তুমি ভিজিবল লাইটের ব্রাইটনেস যত ইচ্ছা বাড়াও না কেন, তাইলে পরেও কি সে কখনোই জিঙ্ক প্লেটের ওই ইলেকট্রন গুলাকে
রিলিজ করতে পারবে বা ফটো ইলেকট্রিক ইমিশন কজ করতে পারবে? সো তার মানে ইন্টেন্সিটি ইজ সেকেন্ডারি, পরে আসবে আমাদের ইন্টেন্সিটির ব্যাপারটা, বাট ফার্স্টে দা মেইন ক্রাইটেরিয়া ফর photoelectric emission to occur is what? Frequency. তুমি যদি এনাফ ফ্রিকোয়েন্সি মানে ওই এনাফ এনার্জি সাপ্লাই করতে পারো তাহলেই শুধু কি হবে? ইলেকট্রন এমিট হবে। নাও দ্যাট দ্য কন্ডিশন ফর ফ্রিকোয়েন্সি ইজ ফুলফিলড, যে তোমার মিনিমাম ওই ফ্রিকোয়েন্সিটা অ্যাটলিস্ট আছে তার মধ্যে। এখন যদি তুমি ইন্টেন্সিটি বাড়াও, এখন কি হবে আনিসা? যে ফ্রিকোয়েন্সির কন্ডিশনটা ফুলফিল করা হয়েছে। সো নাও ইফ ইউ ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি, হোয়াট ডাজ দ্যাট মিন? পার সেকেন্ডে বেশি বেশি করে এখন ফোটন আসবে না? যে পার সেকেন্ডে তোমার ফোটন আসতেছে বেশি করে, এন্ড অল দা ফোটনস আর এনার্জেটিক এনাফ টু কজ হোয়াট? অল দা ফোটনস আর এনার্জেটিক এনাফ টু কজ photoelectric emission. বুঝতে পারতেছো রাফিন? সো তাহলে ওই যে ফোটনগুলি, প্রথমে তো আমাদের মেইন ক্রাইটেরিয়া হলো আর দ্য ফোটনস এনার্জেটিক এনাফ অর নট। হাউ উইল ইউ নো দ্যাট ফোটনগুলি এনার্জেটিক নাকি না? ওইটা তাদের ফ্রিকোয়েন্সি দেখে বুঝবো। এখন ফ্রিকোয়েন্সিটা যদি এনাফ হয়, এখন যদি তুমি কি করো, পার সেকেন্ডে বেশি বেশি করে ফোটন আনো, তো তখন কি হবে? তখন পার সেকেন্ডে বেশি করে ইলেকট্রন রিলিজ হবে নাকি? প্রভা বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, এটা বুঝিনি, একটু আবার repeat করো। এখানের মধ্যে ফার্স্টটা দেখো, যে তোমার একটা হলো ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারবে নাকি না, এটার মেইন ক্রাইটেরিয়া কি? এটার মেইন ক্রাইটেরিয়া হলো তোমার ফোটনের এনার্জি এনাফ আছে নাকি না। ফোটনের এনার্জিটা যদি এনাফ হয়, তো তাহলে পরে শুধু কি করতে পারবে? ফটো ইলেকট্রিক ইমিশন কজ করাইতে পারবে নাকি? হ্যাঁ। তো এই জিনিসটার আমাদের ব্যাপারটা কিভাবে বুঝছিলাম? যে মনে করো তুমি অনেক ব্রাইট ভিজিবল লাইট দিছো, কিন্তু অনেক লেস ব্রাইট অর অনেক লেস ইন্টেন্সিটির ইউভি লাইট দিছো, কিন্তু লেস ইন্টেন্সিটির ইউভি লাইট ঠিকই ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারতেছে, কিন্তু এটা কি বলে অনেক হাই ইন্টেন্সিটি কিন্তু কি কম ফ্রিকোয়েন্সির লাইট, সে কি করতে পারতেছে না? ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারবে? না। তো তাহলে সে ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারতেছে না। তো তার মানে কি ইন্টেন্সিটিটা আমাদের মেইন না, ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারবে নাকি না এটা ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে না। কিসের উপরে ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপর অর এনার্জির উপর। ওকে, ফ্রিকোয়েন্সি। নাও ফ্রিকোয়েন্সি যদি, যে ফ্রিকোয়েন্সির কন্ডিশনটা ফুলফিল করা হইলো, ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সি এনাফ আছে ফটো ইলেকট্রিক ইমিশন করানোর মতো, এখন যদি তুমি ইন্টেন্সিটি বাড়াও, ইন্টেন্সিটি বাড়ানো মানে কি পার সেকেন্ডে বেশি করে ওয়েভ আসা নাকি? যে ব্রাইটনেস যদি বাড়ায় দাও, তো তাহলে কি হবে? পার সেকেন্ডে বেশি করে ফোটন আসবে। বুঝতে পারতেছো কি বলতেছি? সো তাহলে পার সেকেন্ডে বেশি করে যদি ফোটন আসে, তো এখন কি হবে? ফোটন গুলা তো সবাই এনার্জেটিক, ফটো ইলেকট্রিক ইমিশন করানোর মতো এনাফ এনার্জি আছে। সো ফোটনস আর অল এনার্জেটিক, এন্ড তাদের কি হইতেছে? নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড বেড়ে গেছে না ইন্টেন্সিটি বাড়ানোর সাথে? তো তাহলে এখন কি হবে? এনার্জির কন্ডিশন ফুলফিল করার পর বা ফ্রিকোয়েন্সির যেই কন্ডিশনটা ছিল ওইটা ফুলফিল করার পর, এখন তুমি যত কি করবা, যত বেশি করে ইন্টেন্সিটি বাড়াবা, তত বেশি করে পার সেকেন্ডে ইলেকট্রন এমিট হবে। বুঝতে পারছো আনিসা কি বললাম? প্রভা এখন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কেমন, লেটস সি। এই জিনিসটা ব্রাইটার ইলুমিনেশন মিন্স মোর ফোটনস পার সেকেন্ড। বুঝছো? মানে ইন্টেন্সিটি বাড়ায় দেওয়া মানে পার সেকেন্ডে বেশি করে ফোটন আসবে, সো which will mean a greater number of photoelectrons emitted per second. কিন্তু এই যে ইন্টেন্সিটি বাড়াইলে যে কি হচ্ছে, দাঁড়াও এক মিনিট,
ইন্টেন্সিটি বাড়াইলে যে তোমার ফটো ইলেকট্রিক ইমিশন হয়, এই জিনিসটা কি ট্রু? এই জিনিসটা তো ট্রু না। ফটো ইলেকট্রিক ইমিশন হওয়ার জন্য কি দরকার? ফটো ইলেকট্রিক ইমিশন হওয়ার জন্য দরকার হলো এনাফ ফ্রিকোয়েন্সি। আর ওই ফ্রিকোয়েন্সিটা ফুলফিল করার পর যত তুমি ইন্টেন্সিটি বাড়াবা তত কি হইতে থাকবে? বেশি করে ইলেকট্রন এমিট হইতে থাকবে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? কাবিও? জি ভাইয়া ক্লিয়ার। তো তাহলে মেইন ক্রাইটেরিয়া হলো তোমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা রাখার পরে দেন তুমি যত কি করবা, ইন্টেন্সিটি বাড়াবা তত বেশি বেশি করে ইলেকট্রন এমিট হবে। আচ্ছা, তো এখন বলতেছে যে যদি ইলেকট্রনটা সাফিসিয়েন্ট এনার্জি গেইন না করে তখন কি? If an electron does not gain sufficient energy from an encounter with a photon to escape the metal surface, it will what? It will transfer the energy gained from the photon to the metal as a whole before it can interact with another one. যে ফোটন এসে তাকে এনার্জি দিল, কিন্তু এই এনার্জিটা দিয়ে ইলেকট্রনটা এসকেপ করতে পারবে না। তো ইলেকট্রনটা তখন কি করে? এনার্জিটা থ্রু আউট দ্য মেটাল ডিসিপিটেট করে দেয়। তো তাহলে যেন সে পরের ফোটনটাকে একসেপ্ট করার জন্য খালি হইতে পারে। Thus, if the photon energy is too low, no photoelectrons are observed. মানে এনার্জিটা যদি ফোটনের এনাফ না থাকে তো তখন কি হবে না? কোনো ইলেকট্রন এমিট হবে না। তখন তুমি যত মন চায় তত ইন্টেন্সিটি দাও না কেন, কোনো লাভ নাই। বিকজ ইন্ডিভিজুয়াল ফোটন গুলার এনার্জি নাই। বুঝা গেছে সবার কাছে এই পয়েন্ট গুলা? সো ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাপারটা ফার্স্টে আমাদের এতটুকু গেল। নাও আমাদের আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনের এখানে মধ্যে কি বলে? তোমার ফোটনকে যে এনার্জি দেওয়া হচ্ছে ওই এনার্জিটা যদি কি না হয়, ওই এনার্জিটা যদি এনাফ না হয়, যে ওয়ার্ক ফাংশনের সমান এট লিস্ট না হয়, তাইলে পরে তো ফটো ইলেকট্রিক ইমিশনে হবে না। তখন তো ইকুয়েশনে কোনো কাজটাজি নাই। ইকুয়েশনের কাজটা কখন? যে এনার্জি তুমি সাপ্লাই করলা, কিছু এনার্জি ইউজ করে এসকেপ করলো, ওই কিছু এনার্জিটা কি? ওয়ার্ক ফাংশন। তো ওয়ার্ক ফাংশন সমান এনার্জি ইউজ করে সে কি করলো? এসকেপ করলো। বাকি রিমেইনিং যে এনার্জিটা থাকবে ওইটা কি হিসেবে সে ইউজ করবে? দ্য রিমেইনিং এনার্জি উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রনস অর দ্য এসকেপড ইলেকট্রনস। ব্যাপারটা কেমন? Einstein developed an equation to explain the photoelectric effect, which is based on the conservation of energy. The total energy supplied is equal to total energy gained. So total energy supplied by the photon holo HF. Total energy gained যে এটা হলো টোটাল এনার্জি যেটা সাপ্লাই করা হয়েছে। তো এখন একটা মিনিট তো কাজ করি। ওকে, সো তাহলে যে কথা বলতেছিলাম যে কি এনার্জি সাপ্লাইড ইজ ইকুয়াল টু এইচএফ। আর এই এনার্জিটা কোন কোন কাজে ইউজ করতেছে? একটা হলো এসকেপ করার জন্য, আর বাকিটুকু যেটা থেকে যাবে ওটা কি? কাইনেটিক এনার্জি হিসেবে ইউজ করতেছে। তাহলে ওয়ার্ক ফাংশন প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এখন এখানের মধ্যে কাজটা কি? ফোটোইলেকট্রিক ইকুয়েশন কি বলতেছে? We have previously seen that the energy of a photon can be found from E is equal to h of a formula দিয়ে. During the photoelectric effect, the energy of a photon is transferred to an electron. To escape the metal surface, the electron requires at least an amount of energy equal to the work function. তো তার মানে ওয়ার্ক ফাংশন সমান এনার্জি at least তার থাকা লাগবে, তো তাইলে জানি সে এসকেপ করতে পারে কোনো মতে। কিন্তু তার ওই বের হইতে সময় কিছু এনার্জি কি হইতে পারে? লসও হয়ে যেতে পারে। এই যে ইট মে লুজ এনার্জি বিফোর এসকেপিং দ্য মেটাল ডিউ টু আদার ফিজিক্যাল প্রসেসেস, যে কলিশনের জন্য বা ফ্রিকশনের জন্য এগুলোর জন্য কি হতে পারে? কিছু এনার্জি সে লুজ করতে পারে। সো রেসিডুয়াল যে ওয়ার্ক ফাংশন তো ওয়ার্ক ফাংশন, বাকি রেসিডুয়াল যে এনার্জি ওটা কিছু কি হইতে পারে? এই ফ্রিকশনের জন্য বা আদার ফিজিক্যাল প্রসেসেস এর জন্য ইউজ আপ হয়ে যেতে পারে। তো তাহলে only the remaining energy will be available for the electron emission কাইনেটিক এনার্জি। তো তাহলে টু বি এমিটেড ফ্রম দ্য সারফেস, তো ওই যে রিমেইনিং যতটুকু থেকে যাবে ওইটাকে কি বলবো? কাইনেটিক এনার্জি। তো
Therefore, the kinetic energy that the electron can have on emission from the metal surface is less than or equal to the difference between the photon energy and work function. তো তার মানে ওয়ার্ক ফাংশন সমান এনার্জি তো চলে যাবেই, এটা তো মাস্ট। ওয়ার্ক ফাংশনের থেকেও কিছু এনার্জি এক্সট্রা খরচ হইতে পারে মেটাল থেকে বের হইতে সময়, বিকজ অফ আদার ফিজিক্যাল প্রসেসেস। যদি খরচ হয় তো তাহলে কাইনেটিক এনার্জিটা কমে যাবে, কিন্তু যদি খরচ না হয় তো তাহলে পুরাটাই কি হিসেবে পাবে? কাইনেটিক এনার্জি হিসেবে পাবে। সো কতটুকু ফিজিক্যাল প্রসেসের জন্য লস হবে ওইটা তো আমাদের বের করার ওয়ে নাই। এর জন্য আমরা কি করি, ওয়ার্ক ফাংশনটা হলো যতটুকু লাগবেই লাগবে, তো বাকি রেসিডুয়াল কিছু, এটা কি কিছুটা ফিজিক্যাল প্রসেসের জন্য ইউজ আপ হয়ে যাইতে পারে, আর বাকি রিমেইনিং টুকু কি পাবে? কাইনেটিক এনার্জি। তো এর জন্য নামের সাথে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা লাগানো আছে, এর মানে কি যে কাইনেটিক এনার্জিটা একদম বেশির চেয়ে বেশি হইলে কি হইতে পারবে? একদম ম্যাক্সিমাম বেশি হইলে সাপ্লাইড এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন করলে যা থাকে ওইটা, কিন্তু এর থেকেও কি থাকতে পারে, তার মধ্যে এনার্জিটা কমে যেতে পারে। অ্যানালজিটা কেমন ভাবে মিলানো যায়, মনে করো কেমন, আচ্ছা তো আম্মু মনে করো যে টাকা দিচ্ছে বাজার করার জন্য, ঠিক আছে আদিব? তো আম্মু টাকা দিল বাজার করার জন্য, তো এখন বাজারে টোটাল তোমার লাগবে যে কয় টাকার বাজার করতে দিচ্ছে, মনে করো 80 টাকার বাজার করতে দিচ্ছে, তো দিচ্ছে তোমাকে 100 টাকা। আম্মু কি আর কম টাকার বাজার করতে দিলে পরে তখন তো আর টাকা তো কিছু ফেরতই পায় না, বাসায় গেলে তো বলতে গেলে আমরা কেউই ফেরত দিই না। জি ভাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমাকে দিচ্ছে 100 টাকা, তো এটা কি টোটাল এনার্জি সাপ্লাইড বাই দ্য ফোটন। তো এখন এই 100 টাকার মধ্যে তোমার কি হবে, এই 100 টাকার মধ্যে ইয়েটা 80 টাকা 80 তোমার টাকা। জন্য খরচ হবেই হবে, যে ওই যে জিনিসটা কিনতে বলছো ওইটা না কিনলে তো শেষ, ওইটা না কিনলে বাসায় আসলে একদম খবর আছে। তো ওই এনার্জিটা যে ওই 80 টাকাটা ওইটা তো খরচ হবেই হবে। এখন তুমি কি করতে পারো, তুমি আরামায়েশ করে রিক্সা দিয়ে যাওয়া আসা করতে পারো, যে বাজারে রিক্সা দিয়ে গেলা, রিক্সা দিয়ে ফেরত আসলা। ওকে, তো এটা করলে পরে কি হবে, তোমার রিক্সা ভাড়া যদি চলে যায় তো তাহলে তোমার কাছে রিমেইনিং টাকা থাকবে কম, নাকি? জি তো ভাই। তোমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা কোনটা? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হলো তোমার 20 টাকা, যে তুমি 20 টাকা। ম্যাক্সিমাম সেভ করতে পারবা কত? 20। কিন্তু তুমি সেভিংটা কমও করতে পারো যদি কি চাও, নিজের আরাম চাও, যে মনে করো ওরকম চাইতেছো, তো তাহলে নিজে একটু আরাম করে বাজারটা করবা, তো তোমার কাছে লাগতেছে যে তুমি সেভ বেশি করার দরকার নাই, তো তখন তুমি কি করলা, কিছু টাকা এদিক ওদিক খরচ করে ফেললা, তো এর জন্য কি হয়েছে, তোমার কাইনেটিক এনার্জিটা কমে গেছে। কিন্তু তোমার ম্যাক্সিমাম পসিবল কাইনেটিক এনার্জি কত হইতে পারতো? 20 হইতে 20 পারতো। টাকা। তো ওই জিনিসটা হলো আমাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির কথা বলছি, বুঝতে পারছো? জি ভাই। তো তাহলে এই যে এখানের মধ্যে কাজটা কি, this maximum possible kinetic energy determines the maximum initial velocity Vmax of the photoelectron. The Einstein photoelectric equation suggests this, যে hf is equal to phi দিয়ে বোঝায় হলো ওয়ার্ক ফাংশনের সিম্বলটা is equal to half m into maximum velocity squared, ঠিক আছে? আচ্ছা, সো এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যা যা বললাম? ওকে, তো এরপর আমাদের ফটো ইলেকট্রিক সেল এক্সপেরিমেন্ট ওই ভিডিওতে এক্সপ্লেন করা ছিল। জি ভাই। হ্যাঁ হ্যাঁ আনিসা, যে ওয়ার্ক ফাংশনের পর বাকি এনার্জি যদি ফ্রিকশনের জন্য শেষ হয়ে যায়, তো তাহলে ইলেকট্রনটা জাস্ট সারফেস পর্যন্ত আসতে পারবে, যে সারফেসে এসে যে সে জাস্ট থেমে যাবে, যে তার আর কোনো রিমেইনিং এনার্জি নাই, বুঝছো? জাস্ট কোনো মতে সারফেস থেকে বের হবে, এটাই, বুঝছো? আচ্ছা, বাইরে কি বৃষ্টি পড়তেছে নাকি? এখানে ইন্টারনেট আনস্টেবল দেখায়। কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আমারই ইন্টারনেট এখানে আনস্টেবল দেখাইতেছে, দেখলাম। তো বাইরে ওয়েদারের অবস্থা কেমন? তো বাকিগুলো তো অফ করে রাখছি।
হ্যাঁ হ্যাঁ, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির গ্রাফ ওগুলো বুঝাবো, এই যে ফটোইলেকট্রিক সেল এক্সপেরিমেন্ট এটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তোমাদের ভিডিও গুলো কোনটা কোনটা দেওয়া ছিল, তারা 1 মিনিট। আচ্ছা, তো তাহলে তোমাদের এই লাস্ট ভিডিওটার মধ্যে ফটোইলেকট্রিক সেল এক্সপেরিমেন্ট এক্সপ্লেইন করা ছিল। সো লেটস সি, আমরা এটা ফার্স্টে নোটপ্যাডে যাই, ওখানে সার্কিট ডায়াগ্রামটা ড্র করে দেন ওটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এখানের মধ্যে সার্কিটটা আছে, এখানের মধ্যে থেকে ফার্স্টে বলে নি ব্যাপারটা কেমন। এখানের মধ্যে খেয়াল করো, আমাদের কাছে যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা আছে, এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে আমরা অপোজিট ডিরেকশনে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। কিসের অপোজিট ডিরেকশনে, ওই জিনিসটা এখন দেখতেছি। কি করা হচ্ছে এখানে, ফটো ইলেকট্রিক সেল, আর এইটাকে বলা হচ্ছে একটা ফটো সেল। ফটো সেল মানে কি, যে আমাদের ওই যে সোলার প্যানেল গুলো এরকম আমরা লাগাই না, যে ফটো ভোল্টাইক সেল যেগুলি থাকে, তো ফটো ভোল্টাইক সেল গুলা কি করে, সানলাইট থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে নাকি তাবিও। তো তারা সানলাইট থেকে আসলে ইলেকট্রিসিটি প্রডিউস করতে কিভাবে, এরকম করে যে সানলাইট যখন পড়ে তো তখন কি হবে, সানলাইটের লাইটটা এসে ওই ইনসিডেন্ট লাইটটা এসে কি করে, মেটাল সারফেসের উপরে পড়ে। তো তখন মেটাল সারফেস থেকে কি করবে, সানলাইটে ও কমন কমন টাইপের মেটালি ইউজ করা হয়, তো তাহলে যেন কি হয়, সানলাইটের লাইটটা এসে যেন কি করতে পারে, ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারে। তো এটা দেখো, এই ইনসিডেন্ট লাইটটা এসে কি করতেছে, মেটালের উপরে পড়তেছে, এন্ড এই মেটালের উপরে পড়ে কি হবে, এই মেটালের উপরে পড়ে ইলেকট্রন এসকেপ করাবে। তো ইলেকট্রন গুলো তো এসকেপ করে যে কোনো দিকে যাইতে পারতো, তো এর জন্য আমরা কি করছি, একটা ভ্যাকিউম বানায়, ঠিক আছে, আমরা এরকম একটা ভ্যাকিউম বানায় তাকে কি করে রাখছি, মাঝে ট্র্যাপ করে রাখছি, যে ইলেকট্রন গুলো যেন এই দিক ওই দিক না চলে যায়। যে এখানে একটা কি দেওয়া আছে, এটাকে বলা হয় একটা কালেক্টিং ইলেকট্রোড। ওকে, তো এখানের মধ্যে কাজটা কি, এই কালেক্টিং ইলেকট্রোডটা কি করবে, এই কালেক্টিং ইলেকট্রোডটা তোমার ফটো ইলেকট্রিক ইমিশন হয়ে যেসব ইলেকট্রন গুলো বের হয়ে আসতেছে তাদেরকে কালেক্ট করলো। কালেক্ট করে আসলে করতেছেটা কি, তাদেরকে একটা সার্কিটের মধ্যে ট্র্যাপ করে ফেলতেছে, তাই না আনিসা? যে ইলেকট্রন গুলা তো যদি ফ্রিলি মুভ করতে পারতো কি করতো, তাদের এমিশনের সময় ওয়ার্ক ফাংশন সমান এনার্জি ইউজ করলো, বাকি এনার্জিটা তারা কি হিসাবে ইউজ করে ফেলতো, কাইনেটিক এনার্জি হিসাবে ইউজ করে চলে যেত। কিন্তু এখন তাদেরকে কি করা হয়েছে, সার্কিটের মধ্যে ট্র্যাপ করে রাখা হয়েছে। সো হোয়াট উইল হ্যাপেন টু देयर কাইনেটিক এনার্জি, এখন যেহেতু তারা সার্কিটের মধ্যে ট্র্যাপ, তো ইলেকট্রনস গুলির মধ্যে যে এনার্জিটা আছে ওই এনার্জিটা ইউজ করে ইলেকট্রন গুলা কি করবে, ওই এনার্জিটা ইউজ করে ইলেকট্রন গুলি এই সার্কিটের ওয়্যার গুলা দিয়ে ফ্লো করতে থাকবে। তো আমরা তো নরমালি কি জানি, যে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করলে তো কোনো চার্জ ফ্লো করবে না। বাট হাউ আর দিস চার্জেস ফ্লোয়িং, এই যে ইলেকট্রন গুলি ফ্লো করতেছে কিভাবে, বিকজ তাদের ওই যে ফটো ইলেকট্রিক ইমিশনের পরে রেসিডুয়াল যে কাইনেটিক এনার্জিটা ছিল, ওই কাইনেটিক এনার্জিটাকে তারা এখন কি করতেছে, সার্কিটে মুভ করার জন্য ইউজ করতেছে। বুঝতে পারতেছো আদিপ কি বলতেছি? জি ভাই। তো তাহলে এই যে ইলেকট্রন গুলিকে কি করা হয়েছে, সার্কিটের মধ্যে আটকে দেওয়া হয়েছে। তো এই ইলেকট্রন গুলি কি করবে, এই সার্কিট দিয়ে মুভ করতে থাকবে। যে ইলেকট্রন গুলি কার কাছ থেকে বের হয়ে আসছে, মেটালের থেকে। তো তাহলে মেটালের কাছে তারা আবার কি করতে চাবে, ফেরত যাইতে চাবে। তো এই যে মেটালের কাছে যখন যাইতে চাইতেছে, এই যে একটা মাইক্রো অ্যামিটার লাগানো, তো ইলেকট্রন গুলো যখন ফ্লো করতেছে, এগুলি কারা, ফটো ইলেকট্রিক ইমিশনের থ্রুতে যে ইলেকট্রন গুলি ইমিট হয় তাদেরকে আমরা কি নামে ডাকি, ফটো ইলেকট্রন। সো এই ফটো ইলেকট্রন গুলি মুভ করে করে কার কাছে আসবে, মেটালের কাছে আবার ফেরত আসবে। সো দেন আবার ইনসিডেন্ট রে আসবে, ইলেকট্রন এমিট হবে, সার্কিটে ট্র্যাপ হবে, ঘুরে আবার মেটালের কাছে আসবে, আবার ইনসিডেন্ট রে আসবে, ফটো ইলেকট্রিক ইমিশন হবে, দেন আবার সার্কিটটা কমপ্লিট করে ফেরত আসবে। সো এটা হলো মেইন কাজ। তো এখন এই যে ইনসিডেন্ট লাইটের জন্য ইলেকট্রন গুলি মুভ করতেছে, ভালো কথা, and since the electrons are moving, there must be a certain potential difference that is being generated. কিন্তু এই পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা কত এটা আমরা জানি না, বা এই পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা জানলে আমরা অনেক ইন্টারেস্টিং একটা কাজ করতে পারবো। কি করতে পারবো আমরা, ওই যে রেসিডুয়াল যে এনার্জিটা ওটা কি হিসেবে থাকার কথা, কাইনেটিক এনার্জি হিসেবে থাকার কথা না, ওই কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত, এটা আমরা এই ফটো সেল এক্সপেরিমেন্টে বের করতে পারি। হাউ,
ইলেকট্রনস গুলা তো মুভ করতেছিল তোমার কোন দিকে, যে গ্রিন কালার দিয়ে যেগুলো ড্র করছে এটা কার অ্যারো, এটা হলো ফটো ইলেকট্রন গুলার অ্যারো, যে তারা এইদিকে যাচ্ছে। তো দে আর মুভিং ইন হোয়াট ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এখন এই যে আমাদের পাওয়ার সাপ্লাইটা, এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা কাজটা করব কি, আমরা এই যে পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনাল হলো এখানে, পজিটিভ টার্মিনাল হলো এখানে। সো হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার, আমরা নেগেটিভ টার্মিনাল থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করব, যে আমাদের এই যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা যে আছে এটা, এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা দিয়ে উল্টা ডিরেকশনে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। তো ইন ইফেক্ট এটা তুমি দুই ভাবে এক্সপ্লেইন করতে পারো, সরি, এটা তুমি দুই ভাবে এক্সপ্লেইন করতে পারো। কেমন কেমন, একটা হলো তুমি বলতে পারো এই ফটো ইলেকট্রন গুলা যেদিকে যাচ্ছে তাদেরকে উল্টা ডিরেকশনে যদি ইকুয়াল ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তো তাহলে সার্কিটের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স হবে কত, জিরো। সো এই সময় সার্কিটের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্সটা যদি জিরো হয়, তো তখন কি হবে না, there will be no movement of charged particles. ওকে, তো এইটা। আরেকটা কথা যেটা বলতে পারো কি, দেখো এই যে the positive terminal of the variable power supply is connected to what, the metal, যার থেকে ফটো ইলেকট্রন গুলি এসকেপ করতেছে। তো এখন পজিটিভ টার্মিনালের সাথে যে কানেক্ট হওয়া, তো তাহলে সে কি হবে, পজিটিভলি চার্জ। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে বলতেছি। আচ্ছা, তো আমরা যেই কথাটা বলতেছিলাম কি ব্যাপার, যে পাওয়ার সাপ্লাইয়ের যেই টার্মিনালের সাথে কানেক্ট করা থাকবে সে কি হবে, ওই চার্জ হবে। তো তাহলে পাওয়ার সাপ্লাই পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা হলো মেটালটা, তো তাহলে মেটালটা কি হবে, পজিটিভলি চার্জ। সো সি হোয়াট ইজ হ্যাপেনিং, যে তারা যে এক্সপ্লেনেশনটা বলতেছে যে এইখান থেকে তো ইলেকট্রন ফটোইলেকট্রিক ইমিশনের থ্রুতে এসকেপ করে যাচ্ছিল। ইফ, হ্যাঁ, ইফ দিস মেটাল গেটস সাফিসিয়েন্টলি পজিটিভ, তো তখন কি হবে, লাইট এসে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এসে ইলেকট্রন এসকেপ করাইতেছে, ভালো কথা, কিন্তু এই ইলেকট্রনটা কি করবে, যে এই ইলেকট্রনটা যে মেটাল সারফেস থেকে লাফ দিয়ে এইদিকে যাবে, তো ইলেকট্রনটা ওইদিকে যাইতেছে, আর এটা হলো একটা অনেক হাই পজিটিভলি চার্জ টার্মিনাল। তা এখন ইলেকট্রনটা যদি কি করে, অ্যাওয়ে ফ্রম দা পজিটিভ টার্মিনাল যায়, তো তখন কি হবে, ইলেকট্রনটাকে এই পজিটিভ টার্মিনালটা নিজের কাছে টেনে আনার ট্রাই করবে না, বলতো আনিসা? তো এই যে ইলেকট্রনটা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তো দিস পজিটিভ টার্মিনাল উইল ট্রাই টু মেক দ্য ইলেকট্রন কাম ব্যাক টু ইটসেলফ, যে মেটালটা যে ইলেকট্রনটা লুজ করতেছে সে ইলেকট্রনটাকে ফার্দার লুজ করতে চাবে না, সে কি চাবে, ইলেকট্রনটা তার কাছ থেকে গেছে কিন্তু তাকে আবার ফেরত নিয়ে আসতে। তো ইলেকট্রনটাকে ফেরত আনতে পারবে কখন, যদি ইলেকট্রনটার কাইনেটিক এনার্জির সমান উল্টা ডিরেকশনে তার থেকে এনার্জি নিয়ে নেওয়া হয়, নাকি যে আমরা ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসবো। যে এখানের মধ্যে কাজটা কেমন, যে it will become, যে the anode will become sufficiently positive to stop the electrons from reaching the collecting electron. তো কালেক্টিং ইলেকট্রন পর্যন্ত না যাইতে পারলে তো সার্কিটে আর কোনো ফটো ইলেকট্রনে পৌঁছাইতে পারবে না। তো তার মানে কি, there will be no current due to photo electron. তো ওই সময় আমরা ব্যাপারটা বুঝবো কি, ওই সময় আমরা ব্যাপারটা বুঝবো যে ইভেন দ্য মোস্ট এনার্জেটিক ইলেকট্রন, যে মেটাল প্লেট থেকে যে ইলেকট্রনটা এসকেপ করে কালেক্টিং ইলেকট্রনের দিকে যাইতেছিল, ঠিক আছে, মেটাল প্লেটের থেকে ইলেকট্রন গুলো, আদের কিছু বলবা? আচ্ছা, সো তাহলে যে কথা বলতেছিলাম কি জিনিস, যে ইলেকট্রনস গুলা মেটাল প্লেট থেকে এসকেপ করে যে কালেক্টিং ইলেকট্রনদের দিকে যাইতে নিবে, তো ওই মেটাল প্লেটটা যদি সাফিসিয়েন্টলি পজিটিভ হয়, সো তখন কি করবে, it will stop the electrons and make it come back to itself even before the electron reaches the collecting electron. তো ওখানে থেকে আমরা কি পেয়ে যাব, এই যে আমরা উল্টা ডিরেকশনে যত ভোল্টেজ অ্যাপ্লাই করে, হ্যাঁ, আমরা উল্টা ডিরেকশনে যত ভোল্টেজ অ্যাপ্লাই করে কি করতে পারলাম, ইভেন দ্য হাইয়েস্ট কাইনেটিক এনার্জি ওয়ালা ইলেকট্রন গুলা কাটকাইতে পারলাম। তো ওই ভোল্টেজটাকে আমরা এর জন্য কি নামে ডাকি, উল্টা ডিরেকশনে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে সবগুলো ইলেকট্রনকে, বেসিক্যালি ফটো ইলেকট্রন গুলাকে থামানো যায়, ওই ভোল্টেজটাকে আমরা বলি স্টপিং ভোল্টেজ। ওকে, সো আমরা ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা কি জানি, যে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কি, চার্জ ইনটু ভোল্টেজ, নাকি আনিসা?
সো ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ভোল্টেজ। তো এখানে চার্জটা কার? ইলেকট্রন। আর ভোল্টেজটা কোনটা? ওই যে আমরা যে স্টপিং পটেনশিয়াল বা স্টপিং ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করছি। সো দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি উইল বি ইকুয়াল টু হোয়াট? উইল বি ইকুয়াল টু চার্জ অফ দ্য ইলেকট্রন মাল্টিপ্লাইড বাই উল্টা ডিরেকশনে যত ভোল্টেজ অ্যাপ্লাই করে ইলেকট্রন গুলাকে কি করতে পারছি? থামাইতে পারছি। তো এখানে মধ্যে কি বলতেছে? We could use the photoelectric effect equation to measure Planck's constant and work function for a metal. In a vacuum, we place a metal as the anode in a cell. যেই মেটাল থেকে ইলেকট্রন গুলো এসকেপ করবে এটাকে অ্যানোড হিসেবে ইউজ করা হচ্ছে, and has a gap to the cathode. It is C figure B যেটা আমরা তখন দেখছি। When we shine light of a known frequency onto the anode, photoelectrons will be emitted and the current registered on the emitter. তো তাহলে ওই ফটোইলেকট্রন গুলো এমিট হওয়ার জন্য সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করবে and that will cause current. তো তার মানে ফটোইলেকট্রিক ইমিশন হচ্ছে, এটা প্রথমে বুঝলাম। If we slowly increase the PD across the photoelectric cell, eventually কি হবে? The anode will become sufficiently positive that all the photoelectrons will be stopped and attracted back to it. তো তার মানে ইলেকট্রন গুলো যে এসকেপ করে তার থেকে দূরে সরে যাচ্ছিল তাকে আবার অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসার জন্য কি করা লাগবে? ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটাকে জিরো বানায় ফেলতে হবে, আর উল্টা ডিরেকশনে সেম এনার্জি অ্যাপ্লাই করতে হবে। তো তার মানে কি? সো দ্য photoelectric current will be zero. This stopping voltage Vs, যে V subscript S, will give us the maximum kinetic energy of photoelectrons from the definition of voltage. যে voltage is equal to energy per charge or joules per coulomb যেটা আমরা বলতাম। সো এই ফর্মুলা। তো বললো কি যে আমরা এই এক একটা ফ্রিকোয়েন্সির জন্য stopping voltage into charge of an electron, stopping voltage into charge of an electron, different ফ্রিকোয়েন্সির জন্য এরকম যদি করি তো তখন কি আসবে? আমাদের এরকম একটা গ্রাফ আসবে। তো এই গ্রাফটা এখন আমরা কি করব? যে y equal to mx plus c যে ইকুয়েশন আছে না, ওটার সাথে এখন কম্পেয়ার করব। সো দেখো y is equal to mx plus c, তো এটার সাথে যদি কম্পেয়ার করি, ম্যাক্সিমাম কে ই হলো এইটা, y is equal to mx plus c। তো এখন এখানে তো প্লাস না, উল্টা মাইনাস, তো তার মানে এটা কি? নেগেটিভ y ইন্টারসেপ্ট হবে। তো তাহলে নেগেটিভ y ইন্টারসেপ্ট আমাদেরকে কি দিবে? ওয়ার্ক ফাংশন। x অ্যাক্সিসে হলো ফ্রিকোয়েন্সি, y অ্যাক্সিসে হলো ম্যাক্সিমাম কে। তো তার মানে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? প্রভা, the gradient will give us Planck's constant. তো তাহলে তুমি একটা মেটালের জন্য, যে মনে করো জিঙ্কের জন্য এটা পাইলা, তো তাহলে অ্যালুমিনিয়ামের জন্য গ্রাফটা কেমন হবে? অ্যালুমিনিয়ামের জন্য এরকম, গোল্ডের জন্য এরকম। তো এক একটার জন্য এক একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, কিন্তু প্রত্যেকটা গ্রাফ প্যারালাল। কেন প্রত্যেকটা গ্রাফ প্যারালাল? বিকজ গ্রেডিয়েন্টটা আমাদেরকে দিবে হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, হুইচ ইজ আ কনস্ট্যান্ট। তো তার মানে গ্রেডিয়েন্ট সবার জন্য কি হইতে হবে? সেম হওয়া লাগবে। বুঝতে পারছো কাবিয়া? জি ভাইয়া। তাহলে these were actually what we had for photoelectric effect and photoelectric cell experiment. তো এগুলো নিয়ে কি কারো আর কোনো কোশ্চেন আছে? ওকে, তো তাহলে পরে তোমরা একটা কাজ করবা, নেক্সট ক্লাসের আগে এই পেজটা, জাস্ট পেজ নাম্বার 137 এ এই কোশ্চেন গুলো সলভ করে ফেলবা, চেক পয়েন্ট কোশ্চেনস। এই কোশ্চেনস গুলো সলভ করে ফেলবা, আমরা এইটার সলিউশন করে দেন উই উইল ডু ইলেকট্রন ডিফ্রাকশন এন্ড ইন্টারফিয়ারেন্স। 4 নাম্বার পারো না? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ সিজিয়াম, ওয়ার্ক ফাংশন দিয়ে দিছে, তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বের করতে পারবা না? ওয়ার্ক ফাংশন ইজ ইকুয়াল টু h ইনটু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এটা কি হইলো? এটা তো দুনিয়ার সোজা একটা কোশ্চেন ছিল। ওয়ার্ক ফাংশন দেওয়া, ফ্রিকোয়েন্সিটাকে সাবজেক্ট করে ফ্রিকোয়েন্সি বের করবা। আচ্ছা, তো তাহলে এটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক ফর নেক্সট ক্লাস, যে টিউসডে ক্লাস। তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। ওকে, নেক্সট ক্লাসে আমাদের ইলেকট্রন ডিফ্রাকশন এন্ড ইন্টারফিয়ারেন্স, এরপরে
এই জিনিসটা নতুন, এই জিনিসটা খুবই মজার, এটা নিয়ে আমরা কথা বলবো সামনে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।